আমরা যেখানে ছিলাম যে ম্যাটিং হবে, তো তা ডানা প্রচন্ড ভারী, সেজন্য তারা উঠতে পারে না, মানে তাদের শরীর প্রচন্ড ভারী। তো ম্যাটিং হওয়ার পর তারা কি করছে, ডিম উৎপন্ন করবে। ওকে, ম্যাটিং আমরা বুঝলাম যে পূর্ণবয়স্ক দুটি সিল্ক মথ ইগ লেইং। তারপর বলা হচ্ছে সিল্ক মথ লে এগস অন স্পেশালি পেপার ইউজিং পেপার এন্ড কার্ড মেথড। তো আমরা যেটা ভিডিওতে দেখলাম সেটি হচ্ছে কার্ড মেথড, পেপার কার্ড মেথড। হ্যাঁ, আর এটি হচ্ছে যে পাতার উপরে বনে টনে যখন থাকে সেটি হতে পারে। কেমিক্যাল ট্রিটমেন্ট অফ ইগস দেখলা না, ও একটি ভদ্র মহিলা কেমিক্যালে চুবালো। বলা হচ্ছে যে ফর্মালডিহাইড ট্রিটমেন্ট 2% হোয়েন ইমার্স ইগস আর ডিসইনফেক্ট, জীবাণুমুক্ত করতে হয়, এন্ড অ্যাসিড ট্রিটমেন্ট 1.15 গ্রাম পার HCl. Eggs are immersed in for 5 minutes. Washing running water and dry keeping under the fan. এই ট্রিটমেন্ট করার ফলে এটি অ্যাডভার্স সিচুয়েশন থেকে সাধারণত নষ্ট হয় না। সিল্কে তোমরা ওই যে ডিম সংরক্ষণ করছো না আগে, ক্যালসিয়াম দিয়ে ডিম সংরক্ষণ করতে হয়, মুরগির ডিম, হাঁসের ডিম, লাইক। ওকে, এরপরে ইনকিউবেশন বলা হচ্ছে ফার্স্ট টু, এই ছবি তো উল্টা হয়ে গেছে, এটা first day 7 keep the eggs are wrapped in tissue paper, and 8th day bag boxing, eggs are wrapped with the black pepper or put in a box and prevent the irregular hatching. তো আমরা কি করছি, টিস্যু পেপার এগুলোতে মুড়িয়ে সাধারণত এই যে নিচের যে আমরা ফিল্টার পেপারের মতো দেখতে পাচ্ছি রেখে দেওয়া হয়। ইনকিউবেশন থেকে তাহলে কি হচ্ছে, এই ডিমগুলো ফুটে লার্ভা বের হচ্ছে। তারপর হ্যাচিং। হ্যাচিং কি, কতদিনে বের হচ্ছে? 8 দিনে, 11 দিনে বা 8 থেকে 11 দিন, 7 থেকে 11 দিন। 11 day morning at all eggs are gray in color with dark spot. Exposed eggs are light and even eggs are hatched around an hour, and silkworms are white but stuck black in the stage, and which has to cut on inches premium length. তো আস্তে আস্তে ইয়ে শুরু হবে, তারপর সেগুলোকে আমরা চারিদিকে সার্কুলার করে ছাড়িয়ে দিব, মানে ইয়েগুলো। ওকে, ব্রাশিংটা কি বলা আছে, কিপ দ্য egg cards আর rearing trays and removal worms in the egg shells and giving 1 feet 1 centimeter stable under mulberry. Worms are attractive and mulberry leaves are because in content খাইটা মানে শিরা থাকে সেজন্য ওগুলো খাইতে পারে না। দেখো, ইনকিউবেশন বলছি যে ডিম ফোটার জন্য ইনকিউবেশন করা হয়, প্রত্যেকটা প্রাণীর এদেরও লাগবে। হ্যাচিং, ডিমগুলোকে চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিব যেন লার্ভাগুলো এখানে ফুটে বেরোয়। ব্রাশিং, পরিষ্কার করে দিব, এবং সেখান থেকে হ্যাচিং করার ফলে চারপাশে সেখান থেকে ছোট 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 লার্ভা বের হবে, এবং তাদেরকে আমরা ছোট ছোট মালবেরি স্ট্রিপ 1 সেন্টিমিটার ডাটা ছাড়া কেটে খাওয়াবো। ফিডিং দ্য লার্ভা at the stage voracious, aptate and requires careful nourishment, and they are fed 5 times a day and chopped mulberry leaves. 5 দিন খাওয়া মানে 5 বার খাওয়াতে হবে দিনে। আফটার 4 চেঞ্জেস অফ স্কিন, 4 বার চেঞ্জ হবে তাদের স্কিনের, আর যেটাকে আমরা মল্টিং বলছি। দ্য ওয়ার্ম রিসেস ইন দ্য ফুল গ্রোথ অ্যাবাউট 3.5 ইঞ্চি পর্যন্ত বা 9 সেন্টিমিটার পর্যন্ত হবে। At the stage the interest of the food crosses the ready on to spin into cocoon. কি হলো আলটিমেট, স্ত্রী এবং পুরুষ মত ম্যাটিং হলো, ম্যাটিং হওয়ার পর ডিম হলো, ডিমগুলোকে রাসায়নিকে চুবালাম যেন নষ্ট না হয়, তারপর ডিমগুলোকে ইনকিউবেশনে রাখলাম ফোটার জন্য, তারপর হ্যাচিং, ডিমগুলোকে চারিদিকে সুন্দর করে প্লেস করলাম, তারপর ব্রাশ করলাম, তারপর সেখান থেকে লার্ভা বের হলো। লার্ভাকে এবার খাওয়াচ্ছি, দিনে 5 বার খাচ্ছে, 1 সেন্টিমিটার ছোট ছোট স্ট্রিপ কেটে মালবেরির শুধু পাতাটুকু সে খাচ্ছে। তারপর এটা প্রায় 4 বার চেঞ্জ হবে তার খোলস, বা স্কিন চেঞ্জ হলে, মল্টিং হলে 3.5 ইঞ্চির মতো হবে, এবং এটি at the stage interior food freezes and ready to spin in cocoon। 3.5 ইঞ্চির মতো হলে তারপর সেটি এই কোকন সৃষ্টি করবে। ফিডিং দ্য লার্ভা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিল্কওয়ার্ম স্কিন secrete protein of like substance through the small opening and under the caterpillars in jaw, alkali spinneret, which is called spinneret, এটাকে আমরা spinneret বলছি। and this silk solidified when come into contact air, এদের থেকে লাল, এদের থেকে যেটা বেরোবে এটি যখন বাতাসের সাথে মিশবে তখন সেটি শক্ত হবে। তো এটাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি খাবে, খাওয়ার পর আমরা কি করছি দেখো, এখানে আরো একটু ভালো করে হিসাবটা দেওয়া আছে। বলা হচ্ছে on third day প্রায় 20,000 ওয়ার্মস নিড 0.8 স্কয়ার মিটারস খাওয়া লাগবে হিসাব মতে। স্টপ ফিডিং ফর অ্যাবাউট 20 আওয়ার্স, নিড মল্টিং, তারপর তারা চেঞ্জ হবে। Fourth, they do not feed, even feed they do not eat, তারা খাবে না। And third, molting arrangement and maintain low
হিউমিডিটি রেশিও রাখতে হবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। 5th ডে সেকেন্ড ইনস্টার স্পেসিং গ্রাজুয়ালি ইনক্রিজ বাড়বে। 7th ডে মল্টিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কখন খোলস পাল্টাচ্ছে আর কখন বড় হচ্ছে। 8th ডে ইনস্টার ইনক্রিজ দ্য ফিডিং ম্যাচিউর লিভস এন্ড ক্লিনিং। 11th ডে আবার মল্টিং করবে, অর্থাৎ খোলস পাল্টাচ্ছে। 12 ডে ফোর্থ ইনস্টার। 16 ডে আবার মল্টিং করবে 4 বার। 17 ডে থেকে 27 ডে পর্যন্ত 5 ইনস্টার, ব্রাঞ্চিং ফিডিং এন্ড কার্ড ফ্লাওয়ার রিয়ারিং অর ট্রাভেল, প্রচুর পরিমাণে খাবে যখন এই ডেতে আসবে। তাহলে ছোট থেকে 3rd ডে থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর তারা কি হচ্ছে, খাচ্ছে, মল্ট হচ্ছে, খাচ্ছে, মল্ট হচ্ছে। ঠিক আছে, এরপর আসো বলা হচ্ছে যে পুপেশন অন 27 ডেতে লিভস বড় হবে আস্তে আস্তে ভিতরে। তুমি যদি কুকন হবে, এখন এটাকে যদি তুমি মেরে ফেলো তাহলে সুতা পাবা, আর যদি না মেরে ফেলো তাহলে মথ হবে, যেটাকে পুপা বলছি, পুপা সহ ভিতরে। ওকে, ড্রাইং। এরপরে এই যে কুকনটা পেলাম আমরা, এরকম কুকনটা পেলাম সাদা, এই কুকনটা ড্রাই করতে হবে, মানে আমাদের যে ভিতরের ইয়াটা আছে সেটাকে মেরে ফেলার জন্য, মানে হচ্ছে যে আমাদের যে কি বলবো, ওটাকে মেরে ফেলার জন্য। এটা তো লিভিং, জ্যান্ত, তাই না? ড্রাইং প্রসেস ইজ known as sheet filling. Sheety filling. The objectives of this process is kill the inside pupa so that the cocoons can be stored for any period. অনেকদিন পর্যন্ত যেন রাখা যায়, আর যদি না মারে ফেলা হয় তাহলে তো পোকা হয়ে যাবে। The cocoons are stifled either by direct methods like sun drying or heating indirect ones like steam or hot drying. সেটি সাধারণত মেশিনে করা হয় বা সান ড্রাই করে মেরে ফেলা যায়। ওকে, কুকনটা মেরে ফেলে কুকনটাকে তুমি ধান গমের মতো সংরক্ষণ করতে পারছো। After drying, the cocoons can be preserved suitable without any damage the shell, মানে শেলটা নষ্ট করা যাবে না। And preservation process is generally not as sorting. তো যাই হোক, প্রিজার্ভেশন করব চাইলে, নাহলে প্রোডাকশনে চলে যাব। শর্টিং বলা হচ্ছে, আপ শর্টিং মানে কি, শর্ট আউট করা। আফটার দ্য ড্রাইং গুড কুকনস আর শর্টেড ফ্রম ব্যাড ওয়ান্স লাইক স্টেইন কুকনস, ইরেগুলার কুকনস, মানে দাগ পড়ছে কুকনের উপর এগুলো, অথবা ইরেগুলার, একদিকে ছোট একদিকে বড় এ ধরনের, অথবা ফলসি কুকন কম বেশি, এন্ড ইন কুকনস, এই ধরনের বাচ্চা যেগুলো ফল্টি কুকন সেগুলো আমরা আলাদা করে ফেলবো, আর যেগুলো ভালো একই সাইজের ইউনিফর্ম সেগুলো নিব। কুকনস আর সিলেক্টেড, কিভাবে সিলেক্ট করা হয় সেটা একটু দেখি। কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করব কুকন, সেটি হচ্ছে কালারের উপর, ডিউ টু দ্য সেরিসিন এন্ড ইম্পিউরিটিস, শেপের উপর, ওয়েট অফ দ্য কুকন, শেল ওয়েট অফ দ্য কুকন, ফিলামেন্ট লেন্থ, ফিলামেন্ট ডায়ামিটার, এগুলোর বিষয়ের উপর ভিত্তি করে সাধারণত কুকনের আমরা ইয়েটা করে থাকি, ক্লাসিফিকেশনটা করে থাকি, শর্টিংটা করে থাকি। তোমাকে যদি বলা হয় অনেকগুলো আলু আছে, তো এখন তুমি আলু বাছবা কিভাবে, বড় আলু, ছোট আলু, মাঝারি আলু, লাইক the cocoons will be sorted into the normal and abnormal cocoons. Fresh cocoons are normal and reliable, produce raw silk, but abnormal cocoons are unreliable. Abnormal cocoons are double cocoons, preferred cocoons, internally and externally solid cocoons, thin in cocoons, thin middle cocoons, etc. এখানে নানা প্রকার কুকন যেগুলো ফল্টি সেগুলো নাম দেওয়া হয়েছে। ভালো কথা, কুকন সিলেক্ট করলাম ড্রাই করার পর। এরপরে আমরা কোথায় চলে যাব, কুকিং। এর ভিতরে যে সেরিসিন রয়েছে, গাম রয়েছে, আঠাটা, এটাকে তো দূর করতে হবে, নাহলে তো আর সুতা বেরোচ্ছে না। ওই যে চায়ের কাপে না পড়লে তো আর সুতা বেরোতো। বলা হচ্ছে the cocoons are further softened and cooked by the soft water. The main objective of this process to swell and the soften of the sericin present in the cocoon. Swell কি, ওই যে একদিন বলছি যে দুধে পাউরুটি বা রুটি চুবালে ফুলে উঠবে, ফুলে ফেপে উঠবে, সেটি তো ফাইবার তাকে বের করার জন্য। তাহলে এটা যখন বয়েল করব তাহলে বাইরের যে আবরণটা সেটা সোয়েল হবে এবং তার ভিতর থেকে ইয়ানটা আমরা ফাইবারটা বের করতে পারবো। and soften at the sericin present in the cocoon without completely dissolving it. ভিতরে এরকম থাকে, মনে করো তোমার কাছে কিভাবে বলি, মনে করো এটা একটা সুতলির টপলা, হ্যাঁ, সুতলি চেনো তো, বাজারে যে সুতলি পাওয়া যায়, এদিকে তুমি মনে করো গাম দিছো, অর্থাৎ ময়দা মাখাইছো, তাহলে কি অবস্থায় থাকবে, ময়দা আর যে সুতলি বা ইয়ান বা দড়িটা এই অবস্থায় থাকবে, একসাথে আঠা আঠা অবস্থায় থাকবে। তো এটাকে যখন বয়েল করব আমরা, তখন ময়দাটা চলে যাবে, ময়দাটা চলে গেলে সুতলিটা সহজেই একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে। লাইক কুকিং করলে ভিতরে যে ইয়ান ফিলামেন্টটা রয়েছে সেটা এভাবে আমরা আলাদা করে ফেলতে পারবো। ওকে, কুকিং। Two different methods of cooking are open pan, single basin, 3 pan,
আমরা যেটা দেখলাম, এবং প্রেসারাইজড কুকন বয়েলিং হুইচ মে সার্কুলার টাইপ ম্যানুয়ালি অপারেটেড অর কনভেয়ার সিস্টেম। এখানে আমরা যেটা দেখছি যে এটা রিলিং, তারপর যখন আমরা কুকিং করে ফেললাম, অর্থাৎ আমরা নরমাল বেসিনেও কুকিং করতে পারি, আমরা যেটা ফ্যাক্টরিতে ভিডিওতে দেখলাম, ঠিক আছে, 3 প্যান রয়েছে, অনেক প্রেসারাইজড কুকন ক্লোজ ভেসেলে হতে পারে। এরপর কুকন যখন ইয়ে হয়ে গেল তখন আমরা রিলিং করবো। ওই যে দেখতেছিলেন না ভদ্র মহিলা অনেকগুলো ধরে উপরে লাগাই দিতেছে এবং সেটা ঘুরতেছে। এখানে রিলিংটা হচ্ছে দি প্রসেস, কি করছে, the process by which filament is taken up from the cocoons is called drilling. The diameter of the filament is so little that if it is drilled, its commercially value will be decreased and movable filament to the delicate. তাহলে কি হচ্ছে, এই যে বয়েলড কুকন থেকে সুতা বের করে আলাদা করা হচ্ছে, সেটাকে আমরা রিলিং বলছি। ওকে, থ্রোয়িং কি ফেলে দিব, বলা হচ্ছে রিল সিল্ক ইজ নট সুইটেবল ফর নিটিং অর উইভিং। এই সিল্কটা যেটা আমরা পেলাম কুকন থেকে সরাসরি, এটি দিয়ে তো আমরা সরাসরি নিটিং বা উইভিং করতে পারবো না বা কাপড় বুনতে পারবো না। সেজন্য কি হচ্ছে, ইট মাস্ট বি থ্রোন অর ডাবল করতে হবে। থ্রোয়িং প্রপার নাম্বার অফ রিল সিল্ক ইজ লেড টুগেদার উইথ এ লাইট টুইস্ট এন্ড ইয়েল সুইটেবল নিটিং অর উইভিং। আমরা টুইস্ট দিব, না হলে কি হবে, টুইস্ট ছাড়া সুতা ইয়ার্ন না তৈরি করলে, দড়ি না তৈরি করলে হবে, ইয়ে তৈরি করতে হবে। There are several types of thrown silk. The yarns which differ from number and reel threads are twisted together, and amount of twist per unit are different. অর্থাৎ কখনো দুইটা কখনো তিনটা এগুলো নিয়ে একসাথে নিয়ে টুইস্ট করা হয়, কোনটাতে টুইস্ট বেশি কোনটাতে টুইস্ট কম, এটসেট্রা। Silk from hosiery yarn are made by twisting 2 or more threads together within 1.2.5 turns per centimeter, অর্থাৎ 1 সেন্টিমিটারে কয়টা প্যাচ থাকবে, এরকম টুইস্ট থাকবে কয়টা, 2.5টা পর্যন্ত। and these yarns are called 2 threads, 3 threads ইত্যাদি। ক্রিপস yarns are consists 2 থেকে 4টা রিল সিল্ক, so it twist 25 থেকে 40 টার্ন, এটা আরো বেশি। and জর্জেট yarn যেটা আমরা বলি composed of 203টা রিল থ্রেড একসাথে, 203টা, and without no twisting at throwing, so these types of are generally twisted reeling stress only. তাহলে কি হচ্ছে, আমরা তখন ইয়ে থেকে ইয়ার্ন তৈরি করছি, ফাইবার তো বলবো না, ফিলামেন্ট, সিল্ক ফিলামেন্ট থেকে আমরা ইয়ার্ন তৈরি করছি, 2টা 3টা 4টা 5টা ইত্যাদি একসাথে করে। প্রসেস কি হলো তাহলে, আবার যদি প্রথমে ফিরে যাই, ম্যাটিং হবে, ম্যাটিং থেকে ডিম হবে, ডিমটাকে কেমিক্যালে ঠিকঠাক করব, কেমিক্যালাইজ করে সেটাকে আমরা কি করব, ব্রাশিং হ্যাচিং করব, চারদিকে ছড়িয়ে দিব, ব্রাশিং করব, পরিষ্কার করে দিব, তারপর ব্রাশিং থেকে সেকেন্ড ইনকিউবেশন থেকে বাচ্চা ফুটে বেরোবে, লার্ভাকে খাওয়াবো, লার্ভা বড় হবে, মল্টিং হবে 4 বার, বড় হওয়ার পর সেটাকে আমরা ড্রাই করে ভিতরে পিউপাটাকে মেরে ফেলবো, তারপর সেই কোকানটা শর্ট আউট করব, শর্ট আউট করে সেটাকে কুকিং করব, কুকিং করলে সেখান থেকে আঠাগুলো চলে যাবে, সুতাটা সুন্দর বের হবে, রিলিং করব, তারপর এটা থেকে থ্রোয়িং মানে সুতা বানাবো, ইয়ার্ন তৈরি করব ফর ফার্দার প্রসেসের জন্য। এই ছিল আমাদের সিল্ক, মানে কুকন থেকে সিল্ক, অর্থাৎ পুরো জীবন চক্রটাই আমরা দেখলাম বা পুরো প্রসেসটাই আমরা জানলাম। এটি সাধারণত মোটামুটি 2 মাসের। এখানে আমরা দেখছি যে বড় হবে কতটুকু, ম্যাটিং। স্যার এটা সারা বছরই করা যায় স্যার, এটা মানে সারা বছর এই প্রসেসিংটা চলে? এটি সাধারণত আমাদের যে হিউমিড কন্ডিশনটা থাকে সেটি যদি তুমি করতে পারো তাহলে সেটি সারা বছরই চলবে, কিন্তু যেতে 23 থেকে 27 ডিগ্রি টেম্পারেচার লাগবে এবং হিউমিড 65 থেকে 80, সো কন্ট্রোল উপায়ে তুমি সারা বছরই করতে পারবা। স্যার বাংলাদেশে তো এরকম কোনো নেই মনে হয়, আছে এরকম চাষ? হ্যাঁ আছে, সেরিকালচার ইনস্টিটিউট অনেকগুলো আছে, রাজশাহীতে আছে, রাজশাহীতে সিল্ক রিসার্চ সেরিকালচার ইনস্টিটিউট রয়েছে, যেখান থেকে আমি নিজে সিল্ক নিয়ে এসেছিলাম, র সিল্ক আছে। স্যার তাহলে এমনি মানুষ এটা ব্যবসা করতে পারে না, মানে মানুষের ব্যবসার হিসেবে এটা তো ইন্ডিয়া মানুষ তো ব্যবসা করতেছে, সেটা তুমি জানো না, তাহলে তোমাকে কি এটাই বললাম? তো স্যার বলছেন, আপনি বলতেছেন যে ইনস্টিটিউটের কথা, এই জন্য বলতেছি আর কি স্যার, মানে বাংলাদেশে বাংলাদেশে মানুষ তো ব্যবসা করছে, সিল্ক, এই যে সপুরা সিল্ক, সিল্ক তাহলে কোথা থেকে আসতেছে বাংলাদেশে? আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম যে সিল্ক উৎপাদন হয় সেটা 300 টন, 300% দরকার হলে 50% হয় বাংলাদেশে, মানে খুবই নগণ্য, সেটার অনেক স্কোপ রয়েছে কাজ করার জন্য। ওকে,
তো ইনকিউবেশন ছিল, হ্যাচিং ছিল, ব্রাশিং ছিল, ফিডিং লার্ভা দিনে 5 বার খাবে, তারপর সেটি থেকে বড় হবে, বড় হওয়ার পর সেটি ড্রাই করব, মানে কুকন তৈরি করলে, তারপর শর্টিং করব, তারপর কুকিং করব, তারপর ড্রিলিং করব, তারপর সেখান থেকে ইয়ান তৈরি করব। ওকে, এখন একটু কেমিক্যাল স্ট্রাকচার আমরা আজকে বেশি পড়বো না, শেষ করে দেব আমি। সেটি হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ সিল্ক। কি কি কেমিক্যাল কম্পোজিশন, কি কি থাকে সিল্কে, এটি পড়ে শেষ করব আমরা। আচ্ছা, এখানে বলা হচ্ছে সিল্ক গাম ওর সেরিসিন 22 থেকে 25, সিল্ক ফাইব্রন 62 থেকে 67, ওয়াটার এন্ড সল্টস। এখানে প্রধান উপাদান হচ্ছে সিল্ক ফাইব্রন। দেখো পাশের ছবিতে ওই যে তোমাদেরকে বললাম যে দুটো সুতলিতে যদি তুমি ময়দা লাগাই, একখানে করো দুটো সুতলিকে ময়দা লাগাই, তাহলে কিরকম অবস্থার সৃষ্টি হবে। সেটিকে উপরের যে ময়দাটা সেটিকে আমরা তখন বলতেছি যে এটি হচ্ছে সিল্ক গাম, আর ভিতরের যে দড়িটা সেটাকে আমরা বলতেছি সিল্ক ফাইব্রন। তো এটি সাধারণত থাকে আমরা যখন স্কাউরিং, আমরা যখন প্রি ট্রিটমেন্ট করি তখন এর যে ইয়েটা রয়েছে, গামটা রয়েছে, সেটি চলে যায়, যেটাকে আমরা সিল্ক ডিকামিং বলি। আমরা সাধারণত সিল্ক কার্টন স্কাউরিং বলি, সেটা সিল্কের ক্ষেত্রে ডিকামিং বলি। তাহলে কম্পোজিশন কি, সিল্ক গাম সেরিসিন থেকে 22 থেকে 25%, সিল্ক ফাইব্রন, ওয়াটার এবং সল্টস। তাহলে 100% সিল্ক যদি হয় সেখান থেকে প্রায় 40%-এর মতো ওজন কমে যাওয়ার সম্ভাবনা আছে একবারে পিওর সিল্ক পাইতে। তো এই যে ফাইব্রিন মেইন উপাদান, সেটি আবার কম্পোস্ট অফ নানা প্রকার আলফা অ্যামাইনো অ্যাসিড, যেটি আমরা বলতেছি যে গ্লাইসিন 38%, সেরিসিন, ট্রায়োসিন, অ্যালানিন এন্ড আদার্স। এটি উঠে নাই, আমি এটা ক্লিয়ার করে দিব কতটুকু। তো এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, কেমিক্যাল স্ট্রাকচার, তাহলে দেখো NH, NH, প্রোটিন NH আছে না, এবং দিস স্ট্রাকচারও কিন্তু কমন CH3। এটাই পুরোটা জুড়ে পলিমার গঠন করে, ঠিক আছে। তাহলে কেমিক্যাল কম্পোজিশনে কি কি থাকছে, সিল্ক গাম ওর সেরিসিন, সিল্ক ফাইব্রন, ওয়াটার, সল্টস, এইটার মিলে সমন্বয়ে সিল্ক ফাইবার গঠিত। ওকে, আরেকটু দেখি ফিজিক্যাল স্ট্রাকচার কিরকম, যদি কেটে ফেলি বা ইয়ে করি, তাহলে পার্ট পার্ট বিভক্ত করি, তাহলে র সিল্ক ফিলামেন্ট। তাহলে সেরিসিন এটা, এটা ফাইব্রন, ফাইব্রন। ওকে, ফাইব্রনে কি থাকছে, ফাইব্রনে ফাইব্রিল থাকছে, ছোট ছোট আরো ফাইবার থাকছে। ফাইব্রিলে কি থাকছে, মাইক্রোফাইব্রিল এন্ড লিফলেট স্ট্রাকচার। এসে যদি বলি এটাই দেখাচ্ছে যে ভাঁজযুক্ত। তো মাইক্রোফাইব্রিল সর্বনিম্ন, অর্থাৎ প্রথমে কি থাকছে, দুটো দড়ি থাকছে, দড়ির ময়দা আছে, তাহলে প্রত্যেকটা দড়ি কি দিয়ে তৈরি, অনেকগুলো ফাইবার দিয়ে তৈরি। ফাইবার গুলো কি দিয়ে তৈরি, মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি। সেটা এখানে বলছে যে পলিমার, মাইক্রোফাইব্রিল, ফাইব্রিল, ঠিক আছে, সেরিসিন। তাহলে কি থাকছে, আঠা আর ফাইবার থাকছে। তো ফিজিক্যাল প্রপার্টিজ আমরা কালকে পড়বো। তো এই ছিল আজকের আমাদের লেকচার, মোটামুটি দীর্ঘ সময় হয়ে